হ্যালো এভরিওয়ান, দিস ইজ এজ এ ফেরদৌসি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নো উইথ আস। তো আজকে আমি পড়ব হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের যেটা সেকেন্ড পার্ট, এটা এখানে তোমাদের সাথে ডিসকাস করব। কনসেপ্ট ভিডিও হয় এটা। তোমরা যদি ভালো পাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আজকে আমরা এখানে হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টে হবে রওলাট অ্যাক্ট, সত্যাগ্রহ 1919, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রে 1919, খিলাফত মুভমেন্ট 1919। ঠিক আছে, এটা একটা সিরিজ হয় 1919-এ তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে 4টা ইভেন্ট হয়েছিল, 4টা ইভেন্টের একটা সিরিজ হয় এটা। তো আজকে আমরা যেহেতু ভিডিও বহুত লম্বা হবে তার জন্য আমরা রওলাট অ্যাক্ট 1919 পড়ব। ঠিক আছে, তো এখানে সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ ওগুলো আমরা পরে পড়বো। তো আজকে দেখে যাই এখানে কি হয়। তো আজকে আমরা পড়বো রওলাট অ্যাক্ট 1919। তোমাদের হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, এটা সেকেন্ড পার্ট হবে আজকে, রওলাট অ্যাক্ট 1919। তো আমরা এখানে এটা বুঝতে লাগবে হোয়াট ইজ রওলাট অ্যাক্ট। ঠিক আছে, তোমাদের হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে 1919-এও চারটা মানে এরকম হিস্ট্রিক্যাল ইভেন্ট হয়েছিল, খুব ইম্পর্ট্যান্ট ইভেন্ট। তার মাঝে রওলাট অ্যাক্ট ছিল একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট। আর আজকে আমরা এখানে ডিসকাস করব রওলাট অ্যাক্ট। তো এট ফার্স্ট আমরা জানতে লাগবে হোয়াট ইজ রওলাট অ্যাক্ট, রওলাট অ্যাক্ট কাকে বলা যায়। ঠিক আছে, তো রওলাট অ্যাক্ট কাকে বলা যায় ওইটা জানার আগে আমরা কিছু হিস্ট্রি ব্যাক হইতে লাগবে, কিছু হিস্ট্রি আর আগের কিছু ঘটনা জানতে লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে দেব 1914 কী হয়েছিল, আমাদের ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট স্টার্ট হয়েছিল। ঠিক আছে, তো ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ব্রিটিশার ওয়ান্টেড টু ডমিনেট দ্য ন্যাশনালিস্ট অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অফ ব্রিটিশ ইন্ডিয়া। মানে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছে 1914-এ, তখন ব্রিটিশরা কী করছে, মানে চাইছে যে ডমিনেট করতে ন্যাশনালিস্ট অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। ইন্ডিয়ায় যেগুলাই রেভলিউশনারি অ্যান্ড ন্যাশনাল যেগুলো অ্যাক্টিভিটিস হয়েছিল, মানে ইন্ডিয়ায় সবসময় চাইতেন কি ব্রিটিশের কবল থেকে, ব্রিটিশের ডমিনেন্স থেকে বা আন্ডার থেকে নিজেকে মুক্তি লাভ করা। ঠিক আছে, তার জন্য ওরা কিছু রেভলিউশনারি অ্যাক্টিভিটিস করতেন। আর কিছু ন্যাশনালিস্টরা যারা নিজের দেশকে ভালো পায়, ওরা কিছু ন্যাশনালিস্টরা নিজের দেশকে বাঁচাইতের জন্য কিছু রেভলিউশনারি অ্যাক্টিভিটিস করতেন। তখন 1914-এ যখন ব্রিটিশরা কনসেন্ট্রেট করলেন কোন জায়গায়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, তখন ইন্ডিয়ার কাজে যদি বেশি কনসেন্ট্রেট করিলাই তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ওরা হারতে পারে না নি। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জেতার জন্য ওরা কী করলেন, যে ইন্ডিয়াকে আমরা কী করতে লাগবে, একটা সাইডে একটা কিছু ল বানিয়ে ওটা রাখতে লাগবে, ইন্ডিয়াকে একভাবে হ্যান্ডেল করিয়া ওরা যাতে ম্যাক্সিমাম কনসেন্ট্রেট করতে পারে ওয়ার্ল্ড ওয়ারে করতে পারে। তার জন্য ওরা কী করলেন, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা মানে চাইলেন যে আমরা ন্যাশনালিস্ট আর রিভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলো মানে ডমিনেট করতে। ঠিক আছে, ডমিনেট করার জন্য ওরা একটা কাজ করলেন, একটা অ্যাক্ট বানাইলেন যাকে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা যায়, যেটা 1915-এ বানানো হয়েছিল। তো 1914-এ স্টার্ট হয়েছিল কি ওয়ার্ল্ড ওয়ার, আর এক বছর পরে 1915-এ ওরা কী করলেন, একটা ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বানাইলেন। যেই অ্যাক্টের দ্বারা ইন্ডিয়ায় মানে কিছু রেভলিউশনারি অ্যাক্ট হওয়ার লগে লগে ওরা কী করতে পারে, ওই কাজগুলা ডমিনেট করতে পারে। ঠিক আছে, তো অ্যাক্ট বানাইয়া থইয়া ওরা কী করলেন, 1914 থেকে স্টার্ট হওয়া ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ওরা ওই ওয়ার্ল্ড ওয়ারেই কাজ করতে থাকলেন। ঠিক আছে, তার কিছুদিন পরে in 1917, the Governor General Lord Chelmsford appointed a committee under the chairmanship of Justice Sidney Rowlatt to investigate the nature and extent of revolutionary activities and to suggest legislation if necessary to deal with them ইফেক্টিভলি। মানে এখানে কি বোঝা গেল, ওই যে 1914-এ স্টার্ট হলো কি ওয়ার্ল্ড ওয়ার, 1915-এ কী বানাইলে, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বানাইলেন ইন্ডিয়াকে ডমিনেট করার জন্য। তার কিছুদিন পরে যে এই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট ভালোভাবে চলছেন না, কাজ ভালোভাবে করতে পারছেন, ইন্ডিয়ার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস কি ডমিনেট করতে পারছেন না, তার ইনভেস্টিগেট করার জন্য 1917-ও গভর্নর জেনারেল তখন কে ছিল, লর্ড চ্যামসফোর্ডে একটা কমিটি অ্যাপয়েন্ট করছেন। কার আন্ডারে, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জাস্টিস সিডনি রওলাটের আন্ডারে একটা কমিটি গঠন করছেন, কমিটি বানাইছেন। আর ওই কে বানাইছিল, ওটা গভর্নর জেনারেল লর্ড চ্যামসফোর্ডে বানাইছিল। কেন বানাইছিল, টু ইনভেস্টিগেট দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, মানে ইনভেস্টিগেট করার জন্যে যে ইন্ডিয়ার যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের নেচার কীরকম, মানে ওরা এখন কোন পর্যন্ত এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস চলে না তার ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি বানাইছিল গভর্নর জেনারেল লর্ড চ্যামসফোর্ডে। আর কার আন্ডারে, মানে জাস্টিস সিডনি রওলাটের আন্ডারে। ঠিক আছে, আরও ওকে সাজেস্ট করছেন অ্যান্ড টু সাজেস্ট লেজিসলেশন, আরে
ওই কমিটিকে সাজেস্ট করছেন যে যদি তোমাদের ইফ নেসেসারি টু ডিল উইথ দ্যাম ইফেক্টিভলি, যদি এরকম কিছু মোকদ্দমার প্রয়োজন হয়, লেজিসলেশনের প্রয়োজন হয়, আইনের প্রয়োজন হয়, তাহলে তোমরা কিছু আইনও বানাইতে পারবা। কি রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ডমিনেট করার জন্য যদি তোমাদের কিছু আইন বানাইতে হয় নতুন করি, তাহলে তোমরা আইনও বানাইতে পারবা। তো ওরকম কে দিলেন, সাজেশন করলেন কে, গভর্নমেন্ট অফ ব্রিটিশে, ঠিক আছে। ইন্ডিয়াকে ডমিনেট করার জন্য কিছু যদি দরকার হয়, ইফ নেসেসারি, তোমরা কিছু কি বানাইতে পারবা, ল বানাইতে পারবা, মেকিং করতে পারবা। ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা 1915-এ বানানো গেছিলো, এটা ওনলি 1914-এ যেটা ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল, এই ওয়ার্ল্ড ওয়ারের সময়খিনিহে ইন্ডিয়াত এই অ্যাক্ট চলবেন। কারণ ব্রিটিশরা কনসেন্ট্রেট বেশি করতে লাগছিল ওয়ার্ল্ড ওয়ারে, আর কম কনসেন্ট্রেট করতে পারছে ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ায় যেগুলো রেভলিউশনারি অ্যাক্ট হতেন তাকে ডমিনেট করার জন্য জাস্ট ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বানানো হয়েছিল। আর ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট খুব বেশি স্ট্রিক্ট ছিল, আর তার জন্য ওরা বলছে যে যদি আমাদের ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায় তখন আমরা এই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট কী করবো, উঠায় লাইমো। তো আর এই অ্যাক্ট চলবে না ওয়ার্ল্ড ওয়ারের বাদে। তো তখন যখন মানে কি করছে, রলাট অ্যাক্ট কমিটিকে কি করছিল, অ্যাপয়েন্ট করছিল, মানে জাস্টিস সিডনি রলাটকে ইনভেস্টিগেট করার জন্যে যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট ইন্ডিয়া ভালোভাবে চলছেন না। তখন ওরা যখন ভালো করে দেখছেন, অবজার্ভ করছেন, অবজার্ভ করার পরে ওরা বলছেন রলাট কমিটি সাজেস্টেড টু এক্সটেন্ড দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট ফর ইনফিনিট পিরিয়ড। তারপরে যখন ইন্ডিয়া মানে কি করছেন, ওরা অবজারভেশন করছেন, ইনভেস্টিগেট করছেন, করিয়া দেখছেন ওদের ভালো লাগছে না, ওদের মতে হয়েছেন না, রেভলিউশনারি অ্যাক্ট কোনো না কোনো জায়গায় চলছেন, তার জন্য ওরা কি বলছেন যে না, আমরা যেটা মানে ডিসিশন নিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট খুব মানে জলদি আমরা শেষ করে দিব, উঠাই দিব, কিন্তু আমরা এটা উঠাইতে পারবো না, এটা আমরা কি করতে লাগবে, ইনফিনিট পিরিয়ডের জন্য এটা বাড়াই দিতে লাগে, এক্সটেন্ড করিয়া দিতে লাগে। কারণ এইখানে রেভলিউশনারি অ্যাক্ট চলে, আর এই রেভলিউশনারি অ্যাক্ট আমরা ডমিনেট করার জন্য এই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট কি আছে, প্রয়োজন আছে, নিড আছে, ঠিক আছে। তার জন্য কি করছে, রলাট কমিটি সাজেস্ট করছেন যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট কি করতে লাগে, বাড়াইতে লাগে, এক্সটেন্ড করতে লাগে, ঠিক আছে। তো তারপরে অন দ্য বেসিস অফ ইটস রিপোর্ট দ্য গভর্নমেন্ট এক্সটেন্ড দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 ইজ নোন অ্যাজ রলাট অ্যাক্ট 1919, ঠিক আছে। এই রিপোর্টের বেসিসে মানে রলাট কমিটির রিপোর্টের বেসিসে ব্রিটিশ গভর্নমেন্ট কী করছেন, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 ওটা আরও এক্সটেন্ড করে দিয়েছেন। তো এক্সটেন্ড করে দেওয়ার পরে এটা যেহেতু রলাটে সাজেস্ট করছিল, তো নতুন করে রলাটে সাজেস্ট করার জন্য এই অ্যাক্টের নাম চেঞ্জ করে কি দিলেন, রলাট অ্যাক্ট বানিয়ে দিলেন, যেটা 1919-এ কি হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো 1914-এ আমাদের কি হয়েছিল, 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, 1918-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। তো 18 শেষ হয়ে যাওয়ার পরেও ওদের কি ছিল, ডিল ছিল ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট যদি কি হয়ে যায়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায়, তখন এটা কি করা যাবে, উজ্জ্ব করা যাবে। তখন যখন দেখছে ইন্ডিয়ার রেভলিউশনারি অ্যাক্টিভিটি চলে আর এটা ডমিনেট করার জন্য আমাদের এই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট আমরা কি করতে পারবো না, উজ্জ্ব করতে পারবো না। তো তার জন্য ইন্ডিয়াকে আরও কঠোরভাবে ডমিনেট করার জন্য ওরা কী করলেন, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এক্সটেন্ড করে দিলেন, যেটা 1915-এ বানানো গেছে। তো এক্সটেন্ড করার পরে যেহেতু এটা রলাটে করছেন, তার নামেই কী করলেন, নতুন করে এক্সটেন্ড করার পরে তার নাম দিলেন রলাট অ্যাক্ট 1919। এটা 1919-এ বানানো গেছিলো, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915-এ বানানো গেছিলো, ঠিক আছে। তো এখন আমরা বুঝে গেছি যে হোয়াট ইজ রলাট অ্যাক্ট। এখন হোয়াট ইজ রলাট অ্যাক্টের যেটা আনসার ছিল, এই সারেখিনি এটার আনসার ছিল যে রলাট সিডনিয়ে যেটা অ্যাক্ট 1990-তে কী করছিল, বানাইছিল, ওই অ্যাক্টটাকে কী বলা যায়, রলাট অ্যাক্ট বলা যায়। কীভাবে বানাইছিল, এটা অ্যাকচুয়ালি ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল আগে, আর এটাকে এক্সটেন্ড করার পরে থ্রো রলাট, তারপরে এটা কি হয়ে গেছে, রলাট অ্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা জানবো ওয়াই দ্য গভর্নমেন্ট পাস দ্য রলাট অ্যাক্ট। গভর্নমেন্টে এই রলাট অ্যাক্ট কেন পাস করলেন, রলাট অ্যাক্টও অ্যাকচুয়ালি ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বা রলাট অ্যাক্ট কি, মানে ওটা কি মানে কি করে, এখানে কি কাজ তাদের, মানে অবজেক্টিভ কি তাদের। তো অবজেক্টিভ অফ কি রলাট অ্যাক্ট 1919, রলাট অ্যাক্টের কী অবজেক্টিভ ছিল, কেন কত স্ট্রিক্ট মানে অ্যাক্ট বলা যায়, এরকম কি ছিল, ঠিক আছে। তো আমরা অবজেক্টিভ দেখব রলাট অ্যাক্টের। The aim of enforcing this act was to abolish revolt and uproot conspiracy against the British from India. যে
আমাদের ইন্ডিয়া থেকে যেগুলা ইন্ডিয়ার মানুষের যেগুলা ব্রিটিশ খেদানোর জন্য যেগুলা কনস্পিরেসি ষড়যন্ত্র করছেন বা যেগুলো রিভোল্ট করছেন, ওগুলা কনস্পিরেসি অ্যান্ড রিভোল্টকে অ্যাবলিশ করার জন্যে রলাট অ্যাক্ট 1919 কি হয়েছিল, বানানো হয়েছিল। তখন আমাদের একটা কি অবজেক্টিভ অফ রলাট অ্যাক্ট, রলাট অ্যাক্টের অবজেক্টিভ কি, কেন বানানো গেছিল, তার রিজন কি, ওটা যদি হয় তাহলে আমরা এটা আনসার দিতে লাগবে। যদি এম অফ এনফোর্সিং দিস অ্যাক্ট ওয়াজ টু অ্যাবলিশ রিভোল্ট অ্যান্ড আপরুট কনস্পিরেসি অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, তো এখন আমরা এরপরে এটা জানবো রলাট অ্যাক্ট কি, তার অবজেক্টিভ কি, তখন আমরা পড়ছি। এখন আমরা দেখবো রলাট অ্যাক্টের প্রভিশনস কি, মানে কোনগুলো নিয়ম রলাট অ্যাক্টও কী করছিল, লাগু করছিল, অ্যাপ্লাই করছিল। ঠিক আছে, তো ব্রিটিশ গভর্নমেন্টে মানে এরকম কি নিয়ম রলাট অ্যাক্টে অ্যাপ্লাই করছিল যার জন্য ইন্ডিয়ান পিপল খুব বেশি রাগান্বিত হয়েছিল। ঠিক আছে, ওটা আমরা জানার চেষ্টা করব। ইট এম্পাওয়ার্ড দ্য পুলিশ টু চার্জ এ প্লেস উইদাউট আ ওয়ারেন্ট। কোনো ওয়ারেন্ট, আমরা জানি সবসময় পুলিশরা মানে ওয়ারেন্ট নিয়ে কি করতে লাগে, একটা জায়গা চার্জ করতে লাগে না নি, তো উইদাউট ওয়ারেন্ট এরা সবসময় কী করতেন, যে কোনো জায়গা সার্চ করতে পারতেন। ঠিক আছে, যেটা এখন আমরা ইলিগেল বলবো, কিন্তু ওই টাইম কি ডিফেন্স অফ ইন্ডিয়া একবার রলাট অ্যাক্টের থ্রু ওরা কি করতে পারতেন, মানে উইদাউট ওয়ারেন্ট যে কোনো জায়গায় ওরা সার্চ করতে পারতেন। দিস অ্যাক্ট অথরাইজ দ্য গভর্নমেন্ট টু ইমপ্রিজন ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 2 years উইদাউট ট্রায়াল এনি পারসন সাসপেক্টেড টু টেররিজম। যদি কাউকে সাসপেক্ট করা গেছে টেররিজম বলিয়া, উইদাউট ট্রায়াল, উইদাউট কোনো ইনভেস্টিগেশন ওর কোনো বিচার আচার না নিয়ে, ওদেরকে কোনো ধরনের লিগ্যাল ওয়ারেন্ট না দিয়ে ওকে ডাইরেক্ট 2 বছরের জন্য ইমপ্রিজন করা গেছে। ঠিক আছে, যে ব্রিটিশ গভর্নমেন্টে কোনো একজন মানুষকে কোনো বিচার না করিয়া, কোনো ধরনের লিগ্যাল ওয়ারেন্ট না পাঠাইয়া, ওরা ডাইরেক্ট সাসপেক্টের উপরে বেস করিয়া টেররিজম বলিয়া সাসপেক্ট করিয়া 2 years জন্য কী করতেন, জেলও পাঠাইতেন। তো এটা ইন্ডিয়ান পাবলিকের জন্য খুব বেশি কষ্টকর ছিল যে একজন মানুষকে একজন দোষী সাব্যস্ত করার হইলে তার কি লাগে, প্রুফ লাগে না নি, লিগেল ওয়ারেন্ট লাগে। কিন্তু উইদাউট লিগেল ওয়ারেন্ট, কোনো উইদাউট প্রুফ ওরা যে কোনো মানুষকে টেররিজম সাসপেক্ট করিয়া 2 years জন্য কী করতেন, ইমপ্রিজন করতেন। তো ওটা খুব বেশি কী ছিল, কষ্টকর ছিল ইন্ডিয়ান পিপলের জন্য। তারপরে দেয়ার ওয়াজ এ ব্যান ওয়ান পাবলিক গ্যাদারিং অফ এনি কালচারাল অর রিলিজিয়াস সর্ট। যে কোনো কালচারাল রিলিজিয়াস সর্টের জন্য যেগুলা গ্যাদারিং ছিল, মানে কোনো জায়গায় একসাথে বহুত মানুষ একঠা হইতে পারতেন না, মানে গ্যাদারিং করতে পারতেন না, যে কোনো রিলিজিয়াস মানে কোনো মানুষের সেলিব্রেশন হোক, কোনো রিলিজিয়াস ইভেন্ট হোক ইয়া কালচারাল ইভেন্ট হোক, কোনো ইভেন্টে বহুত মানুষ একসাথে একঠা হতে পারতেন না। কারণ ওইখানে মানুষকে কী করতেন, হয়তো এরকম ভাবতেন ব্রিটিশরা যে ইন্ডিয়ান পিপল ওইখানে কনস্পিরেসি করছেন এগেনস্ট ব্রিটিশ, তো তার জন্য ওই মানুষকে গ্যাদারিং করতে দিতেন না। তো এরকম যখন মানুষ বাইরে যখন মার্কেট প্লেসে বা কোনো রিলিজিয়াস ইভেন্টে বা কোনো কালচারাল ইভেন্টে যখন যাইতে পারতেন না, তখন মানুষের জন্য এটা কী হয়ে গেছিলো, হ্যারেস হয়ে গেছিলো। তো মানে বাই ব্রিটিশ এটা ওরা নিজেকে খুব হ্যারেস বোধ করতেন। তো তার জন্য এইগুলা যেগুলা মানে প্রভিশন ছিল রলাট অ্যাক্টের খুব স্ট্রিক্ট ছিল। কোনো মানুষ যে মানুষকে সাসপেক্ট করতেন ওই মানুষকে কী করতেন, উইদাউট ট্রায়াল ওকে জেলে ভরাই দিতেন। তো এটাও খুব খারাপ ছিল মানে ইন্ডিয়ান পিপলের জন্য, ওরা এগুলা কী করতে পারতেন না, সহ্য করতে পারতেন না, বিয়ার করতে পারতেন না। তো আমরা এখন জানি রলাট অ্যাক্ট কী, তার অবজেক্টিভ কী ছিল আর তার প্রভিশনস কীগুলো সারে আমরা জানা গেছে। তো এখন এই রলাট অ্যাক্টের রিয়াকশনে ওরাও কিছু কাজ করছেন। ইন্ডিয়ান পাবলিক তো এরকম বয়ে রয়েছেন না যে ওরা যে রলাট অ্যাক্ট করছেন, অ্যাক্ট বানাইছেন, আর অ্যাক্টের তো যখন ইন্ডিয়া চালাইছেন তখন ইন্ডিয়ার মানুষ সারে হ্যারেস হয়ে গেছেন আর খুব রাগান্বিত হয়ে গেছেন যে তার এই রলাট অ্যাক্টের এগেনস্টে আমাদের ইন্ডিয়ায় এরকমও কিছু এগেনস্ট কাজ হয়েছিল, প্রটেস্টের জন্য কিছু কাজ হয়েছিল। ওগুলা কাজ কি আমরা এখন দেখব। রলাট অ্যাক্টের যেটা প্রটেস্ট ছিল, রলাট অ্যাক্ট এগেনস্ট করিয়া ইন্ডিয়ান পিপুলে বহুত প্রটেস্ট করছিল, আর তার রিয়েকশনে ইন্ডিয়ান পিপুলে কিছুগুলো মুভমেন্ট করছিল। একটা মুভমেন্ট হয়েছে সত্যাগ্রহ অর নন ভায়োলেন্স মুভমেন্ট 1919, আর তারপরে আরেকটা মুভমেন্ট হয়েছিল যেটা মানে মুভমেন্ট না, যেটা মাসাক্রে বলা যায়, হত্যাকাণ্ড বা সত্যাকাণ্ড যেটা বলা যায়, দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাক্রে এপ্রিল 13, 1909। ঠিক আছে, তো আমরা রলাট অ্যাক্টের প্রটেস্ট এবার রিয়াকশনে আমাদের ইন্ডিয়ান পিপুলও কিছু কী করছিল, মুভমেন্ট করছিল থ্রো মহাত্মা গান্ধী। তো আজকে আমি এখানে তোমাদের এখানে এগুলো ডিসকাস করবো না, কারণ ভিডিও বহুত লম্বা হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে নেক্সট সেশনে তোমাদেরকে এটা ডিসকাস করবো। তো আজকে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন হয়েছে যে রলাট অ্যাক্টের চেয়ারম্যান কে ছিল, আর রলাট অ্যাক্টের জন্য ইমপ্রিজন কত বছরের জন্য করা হয়েছিল। তো এই দুইটা কোয়েশ্চেনের নিশ্চয় আশা করি তোমরা আমাদের কমেন্ট বক্সে এটা আনসারটা দিবা, রিপ্লাইটা দিবা। তো আজকে আমার ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।